আপনারা অনেকে হয়তো জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত এটি নতুন করে করার জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন ফজলুর রহমান কমিশন। মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে গত কয়েক মাস ধরে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে ধোঁয়াশা ছিল, মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষের মধ্যে যে এক্সপেকটেশন ছিল, যে সন্দেহ ছিল, অবিশ্বাস ছিল, এগুলোকে প্রশমিত করার জন্য একটি তদন্ত করার যে চেষ্টা যারা ফজলুর রহমান সাহেব করেছেন এবং সেই তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে যেভাবে দাখিল করা হয়েছে এবং সেই তদন্তের মধ্যে যে সকল পয়েন্ট এসেছে যা কিনা আগেই স্মরণ করা হয়েছিল, ধারণ করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল, সেগুলো এখানে একেবারে সিলচাপুর মেরে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। এবং সেখানে স্পষ্টতই এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বা হত্যাকাণ্ডের অ্যালাইড এলিমেন্ট, ইংরেজিতে কথাগুলো বলতে হচ্ছে অ্যালাইড এলিমেন্টের আসলে ওভাবে বাংলায় বললে গুরুত্ব বোঝায় না। অ্যালাইড এলিমেন্ট, মাস্টার মাইন্ড, অ্যালাইড ফোর্স অথবা ক্লোজ অ্যাসোসিয়েট, যে নামেই ডাকেন না কেন, সেখানে জনাব সোহেল তাজকে মেনশন করা হয়েছে। সোহেল তাজকে আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পূর্ববাহী সরকারের, এবং বাংলাদেশের সমগ্র রাজনীতির ইতিহাসে যে কয়জন বরেণ্য এবং সম্মানিত ব্যক্তি আছেন তাদের মধ্যে মরহুম তাজউদ্দিন সাহেব প্রধানতম, এবং সেই তাজউদ্দিন সাহেবের সন্তান হলেন জনাব সোহেল তাজ। সোহেল তাজ আমেরিকাতে লেখাপড়া করেছেন, তারপর একাধিকবার সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ জামানাতে, আর সর্বশেষ যখন বিডিআর মিউটিনি হলো সেই সময়টিতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বলে থাকেন যে এই বিডিআর মিউটিনিটি যখন হলো তখন তিনি দেশের বাইরে ছিলেন। কিন্তু আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তারা সবাই প্রথম দিন থেকে বলার চেষ্টা করছেন, না ঠিক বলার চেষ্টা না, সরাসরি বলছেন যে সোহেল তাজ এই ঘটনার সঙ্গে জড়িত। যেভাবে তাপসের নাম আসছে, ব্যারিস্টার তাপসের নাম আসছে, যেভাবে জাহাঙ্গীর কবির নানকের নাম আসছে, মির্জা আজম সাহেবের নাম আসছে, একইভাবে জনাব সোহেল তাজ পরিপূর্ণভাবে তার দায় দায়িত্ব এড়াতে তো পারেনি না, তিনি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তিনি জানতেন, এরকম একটি ঘটনা ঘটানোর জন্য তিনি কাজ করেছেন, তার বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের যারা বিরুদ্ধ লোকজন তারা সবাই এই কথাগুলো বলার চেষ্টা করেছেন, এবং এটাকে ডিফেন্ড করার জন্য বা এটাকে এড়ানোর জন্য সেই সোহেল তাজ এ যাবৎকালে করেননি এমন কোনো কর্ম নেই। তিনি আওয়ামী লীগ ছেড়েছেন, তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন, এমপিগিরি ছেড়েছেন, আর গত 14 মাস ধরে শেখ হাসিনাকে তিনি যেভাবে ছোট করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জামাতের যারা লোকজন রয়েছে, বিএনপির যারা লোকজন রয়েছে, এভাবে আসলে শেখ হাসিনাকে কেউ ছোট করেনি। এমনকি ওই যে আমার ফাঁসি চাই, একজন রেন্টু, কি রেন্টু যেন রয়েছে, তাকে দিয়ে একটা বই লেখানো হয়েছিল বা তিনি নিজে লিখেছিলেন আমার ফাঁসি চাই। তো সেই রেন্টুও মূলত সোহেল তাজের মতো এতটা নির্মম এবং নিষ্ঠুর ভাষায় শেখ হাসিনাকে সমালোচনা করেনি। তো এই বিষয়গুলো নিয়ে তিনি এবং তার পরিবারের যারা লোকজন রয়েছেন, বিশেষ করে তার একজন বোন তাকে খুব সাহায্য করেছেন। তিনি মুজিব কাকু হিসেবে বিখ্যাত, আমেরিকাতে থাকেন, একটা বইও লিখেছেন, নেতা থেকে পিতা। তো সেই তারা দুজনে মিলে প্রাণান্ত চেষ্টা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য, এবং তারা যে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা তাদের সঙ্গে সুষ্ঠু আচরণ করেননি, সঠিক আচরণ করেননি, এবং শেখ হাসিনা এবং তার পরিবার, সেই পরিবার অ্যাবসলিউটলি করাপ্টেড পরিবার। তারা শহীদ বা প্রয়াত বা মরহুম তাজউদ্দিন সাহেবের যে প্রাপ্য সম্মান এটা দেয়নি, বরং এই পরিবারটিকে তারা, অর্থাৎ শেখ পরিবার, অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যদি সোহেল তাজকে বা সোহেল তাজের বোনকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে তাদের আর সম্মান থাকে না, সম্মান রক্ষা করার জন্য এই কাজ করেছে। কিন্তু তারা এই কাজের আড়ালে মূলত এই তাজউদ্দিন পরিবারকে সম্মানের পরিবর্তে অসম্মান করেছে। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন পরিবার যে ভূমিকা ছিল, পরবর্তীতে 75-এর পরবর্তীতে জোহরে তাজউদ্দিন না হলে আওয়ামী লীগ রিভাইভ করতো না, সার্ভাইভ করতো না। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এটা কায়মনো বাক্যে এটা স্বীকার করে। তো এটা নিয়ে সোহেল তাজের গর্ব আছে, কিন্তু তার ধারণা যে তার মায়ের যে সম্মানটা প্রাপ্য ছিল এটাও শেখ হাসিনা দেয়নি। এনিওয়ে, তিনি এই কথাগুলো বলছিলেন, তার সমালোচক যারা আছেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে মূলত তিনি বিডিআর মিউটিনিতে তার যে সম্পৃক্ততা রয়েছে এই দায় এড়ানোর জন্য তিনি ওভার অ্যাক্টিং করছেন।
তিনি ভয় পাচ্ছেন, বারবার ওভার অ্যাক্টিং করছেন। আমিও একাধিকবার সেই ইন্ডিকেট করে বলার চেষ্টা করেছি। জনাব সোহেল তাজের সঙ্গে যেহেতু আমি একসঙ্গে একই পার্লামেন্টে ছিলাম এরকম, তো সেই খাতে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও আমি তিনি পার্সোনালি ডিসকমফোর্ট ফিল করেন বা গিলটি ফিল করেন এরকম কোনো কথাবার্তা বলিনি। আমি প্রাণান্ত চেষ্টা করেছি সবসময় তার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলার জন্য বা কখনো কখনো তাকে প্রমোট করার জন্য। তো তিনি যে কাজই করে থাকেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন একাধিকবার, তিনি কিছু মুভমেন্ট করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা তার তো হলো না। এই যে ফজলুর রহমান কমিশন, সেই ফজলুর রহমান কমিশনে তাকে যেভাবে জড়ানো হয়েছে, তাতে মানুষের যে তার সম্পর্কে ধারণা ছিল বা সন্দেহ ছিল, সেই সন্দেহটা এখন রীতিমতো একটা ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে এখানে প্রমাণিত হলো। এই কমিশন একটা বিষয় এসেছে, সেটা হলো যে তিনি এই অনেকগুলো পোশাক তৈরি করার জন্য বিডিআর কর্তৃপক্ষের নিকট থেকে যে কাপড় নিয়েছিলেন, মানে কাপড়টা নেওয়া হয়েছিল যে তিনি বিডিআর এর পোশাক পরে সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন এই কথা বলে, এরকম একটা রিপোর্ট নাকি এসেছে, আমি একজন সামরিক কর্মকর্তার ভিডিও থেকে জানলাম। তো সেখানে একটি সিঙ্গেল, অর্থাৎ সোহেল তাজের জন্য যদি একটা সিঙ্গেল পোশাকের জন্য যদি কাপড় নেওয়া হয়, সেটা হয়তো দেখা গেল যে হয়তো 10 গজ বা 5 গজ ইটস ওকে, কিন্তু যে পরিমাণ কাপড় নেওয়া হয়েছে তাতে করে 300 বা 400 মানে ড্রেস তৈরি করা যায়। সবাই ধারণা করছেন যে এই বিডিআর এর ড্রেস ওই কাপড় দিয়ে তৈরি করে ঘটনার দিন তাদেরকে বিডিআর সাজিয়ে অস্ত্র হাতে সেই পিলখানাতে পাঠানো হয়েছিল। এটা একেবারে নতুন একটা অভিনব একটা জিনিস, যেটা অকল্পনীয় একটা বিষয়। মানে সবচেয়ে যে বড় হেটার রয়েছে, সমালোচক রয়েছে, সোহেল তাজের যে সকল হেটার রয়েছে, তারাও এই ধরনের কথা কখনো কল্পনাও করতে পারেননি তার বিরুদ্ধে বলার জন্য, কিন্তু সেই জিনিসটি এখন এই তদন্তের রিপোর্টে চলে এসছে। এখন এটা তিনি কিভাবে সামাল দেবেন, এটা তার বিষয়। তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে, তিনি হাইকোর্টে রিট করে তারপরে বিদেশে যাওয়ার অনুমতি নিয়েছিলেন। তখনই আমার মনে হয়েছিল যে ডাল মেকুস কালা হয়, কিন্তু আমি একটা ব্যাপারে মানে এখানে আমার দুর্বলতা, সেটা হলো আমি মনে করেছিলাম যে এই তদন্ত রিপোর্টটি আর আলোর মুখ দেখবে না, আর ফজলুর রহমান সাহেব যে কমিশন করা হয়েছে তাকে প্রধান করে এই কমিশন সম্ভবত কাজ করতে পারছে না। এর কারণ হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কিছুদিন আগে এই কমিশনকে উদ্দেশ্য করে একটি সতর্কবাণী দিয়েছিলেন। তো তিনি বলেছিলেন যে আপনারা এটি ঘাটাঘাটি করবেন না, নো ডট, নো সেমিকোলন ইত্যাদি কথাবার্তা বলেছিলেন, খুব ভাইরাল হয়েছিল তখন সেই কথা নিয়ে। তো মনে হয়েছিল যে সেনাপ্রধান যেভাবে কথাবার্তা বলেছেন, তিনি হয়তো এটা চাচ্ছেন না, আর তাকে অ্যাভয়েড করে চ্যালেঞ্জে জানিয়ে ফজলুর রহমান সাহেব হয়তো কাজ করতে পারবেন না। আর গত কয়েক মাস যাবৎ ফজলুর রহমান সাহেবের কোনো বক্তব্য আমি শুনতে পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে কিউরিওসিটি হয়েছিল যে আমি হয়তো একদিন ফজলুর রহমান সাহেবকে ফোন করবো বা কথা বলবো, অথবা আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেবো যে ওটার কী হলো। কিন্তু যখন এই রিপোর্টটা দেখলাম যে দেওয়া হয়ে গেছে এবং সেই রিপোর্টটা এখন রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে, তখন যেটা মনে হলো যে ফজলুর রহমান সাহেব আসলে একটা জিদ ধরেছিলেন যে তিনি এটা করবেনই, তিনি মরে গেলেও সেটা করবেন, এবং সেই কাজটা তিনি করেছেন তার মতো করে। তো প্রকৃতির একটা নিয়ম আছে, যার যে বিপদ আসে সে কিন্তু সেই বিপদটা আগে থাকতে বুঝতে পারে। তো সোহেল তাজের যে একটা বিপদ আছে, এখন সারা কিন্তু মারা গেছেন, তারপরে তাপস দেশের বাইরে, এরপর নানক সাহেব দেশের বাইরে, তারপরে মির্জা আজম সাহেব দেশের বাইরে, তো সম্ভবত এখন বাংলাদেশে সোহেল তাজ আছে। সোহেল তাজ মধ্যে বিদেশে গিয়েছিলেন, তো তিনি যে সন্দেহ করে যে কাজগুলো করেছিলেন সেটা ঠিক আছে, কিন্তু তিনি সতর্ক হননি। তিনি বিদেশে না যাওয়ার পরিবর্তে বাংলাদেশে থাকার চেষ্টা করেছেন, এবং হি ওয়াজ ওভার কনফিডেন্ট যে যেহেতু তার সঙ্গে প্রধান উপদেষ্টার একটা ভালো সম্পর্ক রয়েছে, কাজেই তার বিরুদ্ধে কিছু একটা হবে না। কিন্তু এটা হলো যে শেখ হাসিনা চাইলেই তিনি ইচ্ছা করলে অনেকে উপকার করতে পারতেন না, আর চাইলেও অনেকে ক্ষতি করতে পারতেন না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও অনেকে ক্ষতি করতে পারেন না, আর চাইলেও কাউকে তিনি উপকার করতে পারেন না। এই রাষ্ট্র একটা সিস্টেমে চলে, এবং এখানে যে কোনো জায়গার থেকে যে কোনো মানুষ একটা কমপ্লেক্স তৈরি করে ফেলতে পারে। তো সেই দিক থেকে ফজলুর রহমান সাহেব যে কাজগুলো করছিলেন তার একটা ইন্ডিকেশন ছিল যে সোহেল তাজ যেন বিদেশে যেতে না পারে, সম্ভবত এরকম একটা গোয়েন্দা রিপোর্ট ছিল। তার প্রেক্ষিতে যখন তিনি যেতে পারলেন না, তখনই আমাদের বোঝা উচিত ছিল বা সোহেল তাজের বোঝা উচিত ছিল ডাল মেকুস কালা হয়। তো তিনি এটাকে একটা অর্ডিনারি ঘটনা মনে করেছেন। আমরা সারা দেশের মানুষ ছি সোহেল তাজের মতো করে মানুষকে যেতে দেওয়া হলো না। আবার অনেকে চিৎকার করে বলেছেন যে এত দালালি করে লাভটা হলো কি, এত যমুনার সামনে গিয়ে বারবার মাথা নুয়ে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে তাকে কিভাবে ব্যায়াম করতে হবে সেই জিনিসগুলো তাকে শিখিয়ে তোমার লাভটা হলো কি, এরকম নানা কথা রকম বলেছে। তারপর তিনি লন্ডনে গেলেন, না আমেরিকাতে গেলেন, এবং সেখান থেকে আবার তিনি বাংলাদেশে ফেরত আসলেন। এখন কোথায় আছেন আমি জানি না।
তিনি যদি দেশে থাকেন তাহলে এই যে রিপোর্ট, এই রিপোর্টের প্রেক্ষিতে তাকে নিয়ে কী হয় এটা এখন একটা দেখার বিষয়। তবে এখানে একটা জিনিস আমি বলি, পাপ এমন একটা বিষয়, এটা আপনি যে কোনো ফর্মই করেন না কেন এটা আপনাকে ভোগাবে। আপনি হয়তো গরু চুরি করেছেন, সেটা অজ্ঞাত রয়ে গেছে, কিন্তু একটা সময় দেখা গেল যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে ছাগল চুরির জন্য। আপনি ছাগল চুরি করেননি, কিন্তু আল্লাহ জানেন আপনি গরু চুরি করেছেন। আপনি মার্ডার করেছেন, রেপ করেছেন, কিন্তু আপনি একেবারে খুব হুজুর হয়ে বসে আছেন। এমন একটা সময় দেখা গেল যে রাস্তাতে যাচ্ছেন, পকেট মার করে লোকজন ধরে এসে আপনাকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো। লোকজন আফসোস করলো, হায় আল্লাহ, এত বড় বুজুর্গ ব্যক্তি, কিন্তু আপনি যে গোপনে গোপনে ওই কাজগুলো করেছেন, এটা প্রকৃতি ছাড়ে না, মানে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো সেদিক থেকে এখন আমাদের এই বাংলায় অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটছে। অনেকে দুর্ভোগ দুর্দশার শিকার হচ্ছেন, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব ভালো মানুষ। কেন এগুলো হচ্ছে? কিন্তু আমি বিশ্বাস করি যে না, সে যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে তার গোপন কর্ম আছে, ভালো কর্ম আছে। অনেকে বলে না যে আল্লাহ পরীক্ষার জন্য এই কাজ করছেন, কিন্তু না, এটা ঠিক না। বাস্তবতা হলো যে একজন চিন্তা চেতনায় কর্মে ভালো মানুষ, আল্লাহর গ্যারান্টি ফ্রম অলমাইটি আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তার জন্য মন্দ কিছুই করতে পারে না, কিচ্ছু করতে পারে না। দ্বিতীয়ত হলো যে আপনি তখনই নিজেকে মুমিন মনে করবেন, মুত্তাকিন মনে করবেন, আপনার ইবাদত কবুল হয়েছে মনে করবেন যখন আপনার দৈনন্দিন জীবনে 3টা সমীকরণ থাকে। গতকালকের চাইতে আজকের দিনটা আপনার ভালো যাবে, আর আপনার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে আজকের দিনের চাইতে আগামী দিনটি আপনার জন্য ভালো যাবে। এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত না হবে এবং এই ঘটনাগুলো না ঘটবে, অর্থাৎ এভরিডে দেখবেন যে গতকালের চেয়ে আপনার দিনটা অবশ্যই ভালো গেছে। তো এরকম যখন আপনার জীবনে ধারাবাহিকভাবে ঘটতে থাকে তখনই ইউ আর ইন দ্য রাইট পথ, হেদায়েত প্রাপ্ত। কিন্তু আমাদের এই সমাজে এখন এই গত 14 মাসে সব তোলপাড় করা ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে, এবং সেই ঘটনায় এই সোহেল তাজের প্রসঙ্গে এলো। দ্বিতীয়, সাংবাদিক মুন্নি সাহার নাম নাকি আসছে সেখানে। মুন্নি সাহা এটিএন বাংলাতে ছিল, দেশের খুব নামকরা সাংবাদিক, একটা সময় খুব প্রভাবশালী ছিল। গণভবনে তার অবারিত বিচরণ ছিল, শেখ হাসিনার কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, এবং পরবর্তীতে আবার শেখ হাসিনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়ে যায় এবং তাকে গণভবনে ঢুকতে দেওয়া হয় না। তিনি অনেকগুলো বিতর্ক তৈরি করেছেন, বিডিআর মিউটিনি নিয়ে যে রিপোর্টগুলো করেছেন ওগুলো নিয়ে যথেষ্ট আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। তারপর ওই যে রেশমা কাণ্ড যেটা হয়েছে, সাভারে যে একটা ভূমিধস হলো, বিল্ডিং ভেঙে পড়লো, ওর উপর থেকে যে রেশমা কাণ্ড, সেটা নিয়ে মনীষার একটি প্রতিবেদন যথেষ্ট বিতর্ক তৈরি করে ফেলেছিল। এরপরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, তার কয়েকশো কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে, ব্যাংকে শত শত কোটি টাকার লেনদেন, এগুলো আমরা শুনছি। কিন্তু অজ্ঞাত কারণে মনীষাকে একবার ধরা হয়েছিল কারণ বাজার থেকে, আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফারজানা রূপা বা তার স্বামী শাকিলের মতো তার অবস্থা হয়নি, বা মোজাম্মেল বাবুদের মতো তার অবস্থা হয়নি। তো এখন সেই মুন্নি সাহাকে এখানে জড়ানো হয়েছে, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। তো মুন্নি সাহার সাথে যেহেতু এখানে হয়েছে, মুন্নি সাহার খুব ঘনিষ্ঠজন একজন সাংবাদিক আছেন জয় মামুন, ভদ্রলোক একসময় এটিএন বাংলাতে ছিলেন আর এটিএন নিউজে ছিলেন মুন্নি সাহা, এবং এদের মধ্যে মানে ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত সম্পর্ক একেবারে চরম পর্যায়ের ব্যক্তিগত বন্ধু, মানে ঘনিষ্ঠ বন্ধু বলতে যা বোঝায় এটা এই মুন্নি সাহা, জয় মামুন, প্রভাস আমিন, তারপরে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, এদের অনেকের সঙ্গে এরকম একটা বলয় গড়ে উঠেছিল আওয়ামী লীগ আমলে। মানে সবকিছু এদের একটা বন্ধুত্ব, জড়োয়া বন্ধুত্ব, এটা যে কোনো পেশায় হয়। এখন অনেকে আবার চিৎকার করে বলছে যে তাহলে তো জয় মামুনও এর মধ্যে আছেন। আমি জয় মামুনের কোনো কিছু জানি না যে আসলে জয় মামুন কি রিপোর্ট করেছিলেন বা এটার সাথে আসলে জড়িত কিনা, কিন্তু সামাজিক মাধ্যমে মুন্নি সাহের সঙ্গে জয় মামুনের ঘনিষ্ঠতার সন্দেহে অনেকেই কথা বলার চেষ্টা করছে। তো পুরো এই যে ইলেকশন সামনে, বেগম যে অসুস্থ, তারেক যে আসবেন কি আসবেন না, আজকে রাতে আসবেন, এরকম কথাবার্তা যখন খুব প্রবল, তার সঙ্গে সঙ্গে এই রিপোর্টটা একটার পর একটা, মানে সরকার রীতিমতো বোম ফেলছেন। মানে এই রিপোর্টটা এখনই হলো, এটা তো 7 দিন আগে হতে পারতো। ঠিক যখন বেগম জিয়া অসুস্থ, যখন তারেক রহমান সাহেব আসবে, তখন এরকম একটা রিপোর্ট হলো, এবং এই রিপোর্ট নিয়ে এখন কিন্তু বাংলাদেশের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে, এবং সেই আলোচনার যে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা কেমন হয় সেটি এখন দেখার বিষয়। কাতারের রাজধানী দোহাতে বাংলাদেশকে নিয়ে পরাশক্তি সমূহের জরুরি বৈঠক বসেছে, এরকম একটি খবর সামাজিক মাধ্যমে রীতিমতো সয়লাভ হয়ে পড়েছে। আর সেই খবরকে কেন্দ্র করে খবরের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এক পক্ষ বলছে যে খবর সত্যি, আর এক পক্ষ বলছে ভুয়া, এটা কোনো খবরই নয়। আবার বর্তমান সরকার এবং রাজনীতির
পক্ষ এবং বিপক্ষের শক্তি এবং যারা রাজনীতির স্টেক হোল্ডার রয়েছেন তাদের মধ্যে যে বাহাস, সেই বাহাসে অসংখ্য কন্টেন্ট তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান কাতারে গিয়েছেন, আগামীতে আরও যাবেন এবং পরিস্থিতি এতটা জটিল এবং এতটা গুরুত্বপূর্ণ এই কাতারের বৈঠক, সেই বৈঠকে খলিলুর রহমান যেন নিয়মিত অংশগ্রহণ করতে পারেন, এজন্য তিনি তার সকল কর্মসূচি বাদ দিয়ে বেশিরভাগ সময় আগামীতে কাতারে থাকবেন, এরকম খবর প্রচার করা হচ্ছে কারো কারো পক্ষ থেকে। যারা আওয়ামী লীগের লোকজন তাদের বক্তব্য হলো যে বর্তমান সরকার সম্পর্কে আমেরিকা এবং পশ্চিমাদের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা এখন রিভার্স হয়ে গেছে। আমেরিকা এবং ইউরোপ তাদের মোহভঙ্গ হয়েছে এবং তারা মনে করছে যে বর্তমান সরকার গণতন্ত্রের জন্য, তাদের প্ল্যান প্রোগ্রামের জন্য কিংবা তারা বাংলাদেশের কাছ থেকে আগামীতে যা কিছু আশা করছে তার জন্য এই সরকার উপযুক্ত নয়। ক্ষেত্র বিশেষে সরকার গত 15 মাসে যা কিছু করেছে তার ফলে দীর্ঘমেয়াদে পশ্চিমা যে স্বার্থ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আইডিওলজি, সেই আইডিওলজির বিপরীত কিছু এই বাংলাদেশে ঘটতে যাচ্ছে, এরকম প্রচার হচ্ছে। কাজেই তারা তওবা করতে চাচ্ছে, ফিরে যেতে চাচ্ছে, মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে বা ক্ষমা চাইতে তারা প্রস্তুত। কি করবে? আবার সেই যে লাউ সেই কদু, বিএনপির কাছে যাও কিংবা আবার সেই আওয়ামী লীগের কাছে যাও, আওয়ামী লীগ বিএনপিকে একত্রে বসাও। এটা লিবারেলদের কথাবার্তা, যে আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এ সকল রাজনৈতিক দলকে মূল ফোকাসে রেখে অন্যান্য ইসলামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সহযোগী করে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে রেখে, যেটাকে ইনক্লুসিভ নির্বাচন বলা হয়, সকল পক্ষ অংশগ্রহণ করবে, প্রয়োজন হবে এক বা একাধিক রাজনৈতিক জোট হবে, এরকম একটা রাজনৈতিক মেরুকরণ করার জন্য পশ্চিমা শক্তিরা কাতারে বৈঠক করছেন। এটা বলছে যারা মধ্যপন্থা অবলম্বন করেন সেই সকল রাজনৈতিক বিশ্লেষক করেছেন তারা। আর আওয়ামী লীগের যারা লোকজন তাদের তো গালগপ্প শেষ নেই। কাতারের এই বৈঠক নিয়ে তাদের প্রথম বক্তব্য হলো যে তারা মনে করছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ভিতরে যা কিছু হচ্ছে সর্বক্ষেত্রে খুব দ্রুত সেটা রিভার্স হয়ে যাবে। শেখ হাসিনা সেই আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে বাংলাদেশে ফিরবেন। এখন তিনি কি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, নাকি নতুন করে পদত্যাগ করবেন, নাকি অতীতে যে পদত্যাগ করেছেন যে কথা বলা হচ্ছিল সেটাকে তিনি আবার নতুন করে সিল সাপোর্ট দিয়ে বলবেন যে হ্যাঁ আমি পদত্যাগ করেছি, অথবা বলবেন যে আমি আগে পদত্যাগ করিনি, এখন দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধে আমি আবার পদত্যাগ করলাম, একটি তত্ত্বাবধায়ক সরকার হোক এবং তার অধীনে একটা নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এলাম। এ সকল কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলেছে। আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম, তখন অনেকে আমার সমালোচনা করেছিলেন। ভিডিওটার টপিক ছিল যে বাংলাদেশে কি আগে আসবেন, শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন। বিএনপির যারা বন্ধু তারা বলছিলেন যে মিস্টার রনির তো মাথা খারাপ হয়ে গেছে, তারেক রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক? শেখ হাসিনা ইজ আউটস্টেড, তাকে বাংলাদেশ থেকে বিতাড়ন করা হয়েছে, তিনি এখান থেকে পালিয়ে গেছেন, তার রাজনীতির কবর রচনা হয়ে গেছে। আগামী 20 বছরের মধ্যে আওয়ামী লীগের সরে উচ্চারণ করার মতো লোক যেখানে নাই, সেখানে বাংলাদেশে কে আগে আসবেন এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয়, এর চেয়ে বদভুন মাতার বাংলাদেশে কে আছে? মতলব বাস লক্ষ্য থাকার কেউ হয়তো আগে ফাজিলও বলেছেন, আমি সাধারণত কমেন্ট খুব কম দেখি। কিন্তু আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা দেখেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব অসম্ভব নিয়ে আমি একটা কথা বলবো না, কিন্তু তারেক রহমান সাহেবের দেশে আগমন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো উঠছে, সেগুলো আমাদের গত 15 মাসের পুঞ্জীবিত ক্ষোভ, কষ্ট, বেদনা, অনিশ্চয়তার একটি সম্মিলিত রূপ। যা বলছিলাম কাতারের সেই বৈঠক নিয়ে আওয়ামী লীগের লোকজন যেটা বলার চেষ্টা করছেন যে মূলত আওয়ামী লীগকে মূল রিংয়ে ফেরানোর জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তি, পরাশক্তি ভারতের মধ্যস্থতায় বা ভারতের ইনফ্লুয়েন্সের প্রভাবে এই কাজগুলো করছে। আওয়ামী লীগের লোকজন মনে করছেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির দুর্ভিক্ষ চলছে, সেখানে গত 14 মাসে বাঙালির মোহভঙ্গ হয়েছে। তারা বুঝতে পেরেছে কি রত্ন তারা হারিয়েছে, তারা বুঝতে পেরেছে কি সর্বনাশ বাংলাদেশে ঘটেছে। উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থানের যে সৃজন সেটি, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে সারা দুনিয়াতে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে
আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, এটা আওয়ামী লীগের লোকজন মনে করছে। কারণ গত 14 মাসে আমাদের পাসপোর্টের যে করুণ দশা, বিশ্বের বেশিরভাগ দেশ এখন ভিসা দিতে দ্বিধাগ্রস্ত, অনেক জায়গায় ভিসা পাওয়া যাচ্ছে না। বাঙালিরা যেখানে সেখানে অপদস্থ হচ্ছেন বিদেশের মাটিতে। কিন্তু শেখ হাসিনার জামানাতে এটা ছিল না। আওয়ামী লীগের লোকজনের বক্তব্য, সেই গ্লোরিয়াস টাইম, শেখ হাসিনার যে গ্লোরিয়াস টাইম, সেটি হয়তো আবার বাঙালিরা আশা করছে। তারা পদ্মা সেতু দিয়ে যখন যায় তখন শেখ হাসিনার জন্য কাঁদে। তারা যখন মেট্রো রেলে উঠে, এক্সপ্রেস ওয়েতে উঠে, এবং বাংলাদেশে কতগুলো ল্যান্ডমার্ক হাইওয়ে হয়েছে। আপনি যদি টাঙ্গাইল যান, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, আপনি যদি বগুড়া যান, রংপুর যান, সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে হাইওয়েগুলো হয়েছে। আপনি যদি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান, যে রাস্তাগুলো নষ্ট হয়েছে 14 মাসে, সেগুলো বাদে বাকি যে রাস্তাগুলো হয়েছে, যে ব্রিজগুলো হয়েছে, একটানে আপনি ঢাকা থেকে কুয়াকাটা, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র, ঢাকা থেকে মাত্র এখন 7 ঘন্টায় আপনি কুয়াকাটা পৌঁছাতে পারবেন। এই কাজের জন্য শেখ হাসিনা প্রশংসা দাবি করেন, এই কাজের জন্য আওয়ামী লীগ প্রশংসা দাবি করে, এবং তারা মনে করে এই যাত্রীতে, মানে এখানে যারা চলাচল করে, তারা সবাই শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে দোয়া করে, এবং মানুষের দোয়া শেখ হাসিনা ফিরে আসবে। এবং এই কারণে তারা মনে করছে যে কাতারে যা কিছু ঘটছে সেটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এবং আল্লাহ যে অনেক কিছু করতে পারেন সেটা এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে বাঙালিও বুঝতে পারতো না, আর আওয়ামী লীগও বুঝতে পারতো না। আওয়ামী লীগের অনেক বদমাস, বাজে লোক, গুন্ডা, তারা এই সেই যাকে বলা হয় গণ-অভ্যুত্থানের কারণে ঝরে পড়েছে। আর আমাদের দেশের মধ্যে যে সকল বেঈমান, মুনাফিক, মির্জাফর, আলবদর, আশাম, সারাজাকার, এ যুগের, তারা যেভাবে ঘাপটি মেরেছিল, তারা এই দেশটিকে রীতিমতো শুকুনের মতো ভাগযোগ করে খেত, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে এই গত 14 মাসে। এটা দরকার ছিল, আওয়ামী লীগের লোকজন সেটা মনে করছে, এবং এটা মনে করে তারা সে কি যে আত্মতৃপ্তি, এখন সেই আত্মতৃপ্তিতে আপনি দেখবেন 32টা দাঁত তো বের করা সম্ভব নয়। হাসলে সর্বোচ্চ আপনি যখন অট্ট হাসি দিবেন, যতগুলো দাঁত বের হয়, সেই দাঁতগুলো বের করে তারা এই কাতারের বৈঠক নিয়ে নানা রকম উচ্ছ্বসিত মন্তব্য তারা করে যাচ্ছেন। যারা একটু চালাক, গভীর জলের মাছ, তারা সুন্দর করে বলার চেষ্টা করেছেন কাতার মূলত একটি আওয়ামী ফ্রেন্ডলি কান্ট্রি। কাতারের বর্তমান আমির, এই আমিরের পরিবার এবং এই আমিরের বাবা, তারা সবাই শেখ পরিবারের সঙ্গে, বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে মারাত্মকভাবে মানে তাদের সম্পর্ক রয়েছে। এখানে মারাত্মক বললাম এই করে যে বাংলাদেশের লোকজনকে সাধারণত মধ্যপ্রাচ্যে যারা শেখ রয়েছেন, আমির উমরা রয়েছেন, তারা পাত্তা দিতে চান না। মধ্যপ্রাচ্যে রাজা বাদশাদের দরবারে একমাত্র এরশাদ সাহেব, বিশেষ করে এখন দুবাইয়ের যে, দুবাই নয়, আরব আমিরাতের যে আল নাহিয়ান পরিবার, এই আল নাহিয়ান পরিবারের সঙ্গে হুসেন মোহাম্মদ এরশাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এর বাইরে আরবের লোকজন, তারা এই বাংলাদেশের যারা লোকজন আছে তাদেরকে লেবার, প্লাম্বার, এরকম লোকজন মনে করে। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তৎকালীন সৌদি বাদশার একটা সম্মানজনক সম্পর্ক গড়ে উঠেছিল, এবং তারই স্মৃতিস্বরূপ এখনও আরাফাতের ময়দানে আমরা সেই জিয়াউর রহমানের যে উদ্ভাবিত নিম গাছ, সেই নিম গাছ আমরা দেখতে পাই। মরুভূমির মাটিতে নিম গাছ জন্ম নেয়, এই ধারণাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি রাজপরিবারে তিনি ঢুকিয়েছিলেন, এবং তার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে সেখানে প্রচুর নিম গাছ বপন করা হয়েছে। এখন ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে সেখানে নিম বাগান তৈরি করে ফেলেছে, মরুদ্যানের মতো করে। এবং এই সুবাদে সৌদি রাজপরিবারের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল একেবারে, সেটা 2014-15 সন অবধি। এবং ওই সময়টাতে রাজকীয় মেহমান রূপে বহুবার বিএনপি নেতাকর্মীরা সৌদি আরব ভ্রমণ করেছেন। কিন্তু মোহাম্মদ বিন সালমান, উনি ক্ষমতা আসার পর, বিশেষ করে যুবরাজ নির্বাচিত হওয়ার পর, এই পরিস্থিতি রিভার্স হয়ে গেছে। বিএনপির জন্য এখন আর সৌদি আরব অভয়ারণ্য নয়, বরং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ পরিবারের, বাংলাদেশের শেখ পরিবারের ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে গিয়েছিল, এটা নিরপেক্ষভাবে যদি আমি এখন বলি, আমাকে সবাই এখন আওয়ামী লীগের দালাল বলার চেষ্টা করবেন। কিন্তু তারপর আমি বলেছি, মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন শেখ হাসিনার জামানাতে। যদি তার পতন না হতো, তাহলে হয়তো সেই 2025 সনের ফেব্রুয়ারি বা মার্চ মাসে মোহাম্মদ বিন সালমান আসতেন। এবং সৌদি তেল কোম্পানি আরামকো, সেই আরামকোর বিগেস্ট ইনভেস্টমেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা চট্টগ্রামে হওয়ার কথা ছিল 3টা ফেজে। চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিকে আধুনিকীকরণ, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ, এবং গভীর সমুদ্রে
রিফাইনারি প্রতিষ্ঠা করা এবং সেই রিফাইনারি থেকে এই যে আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া সহ বে অফ বেঙ্গল কেন্দ্রিক যে সকল দেশ রয়েছে, ইন্দোনেশিয়া, চায়না, তারপর সিঙ্গাপুর, এ সকল এলাকাতে সৌদি তেলের যে বাফার স্টক এবং সরবরাহ, সেই ব্যাপারে তাদের একটা মাস্টার প্ল্যান ছিল। $1 ট্রিলিয়ন একটা ইনভেস্টমেন্ট পরিকল্পনা হচ্ছিল ওই জমানাতে। এটা সৌদি আরবের যে সরকারি নথিপত্র রয়েছে, বাংলাদেশ দূতাবাস রয়েছে, সৌদি পররাষ্ট্র দূতাবাস রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। যে কেউ চ্যালেঞ্জ করলে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। তো কাজেই আরবের ভূমিতে এই যে মুসলমান রাজা বাদশাদের বা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের যে সম্মান এবং মর্যাদা, এই যে যতটুকু বললাম এর বাইরে হয়নি। বাকি সবাই সেখানে ফকির, লেবার এরকম হিসেবে ট্রিট করে। এবং তার প্রমাণ আমরা গত 14 মাসে দেখেছি যে এই দেশগুলো থেকে বর্তমান রেজিম যারা চালাচ্ছেন, সেটা দুবাই হোক, কাতার হোক, সৌদি আরব হোক, কুয়েত হোক, কিংবা অন্য কোনো দেশ, ওমান হোক, কোনো দেশ থেকে ওরকম সম্মানজনক আমরা কোনো কিছু পাইনি। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছেন, যেহেতু কাতার এখানে নেগোসিয়েশন করছে, সেখানে কাতারের আমির, তাদের সেনাবাহিনী প্রধান, তাদের ডিজিএফআই প্রধান, মানে ডিজিএফআই বলতে তাদের তো ডিজিএফআই নয়, তাদের হয়তো অন্য নামে আছে, তারা এখানে যে নেগোসিয়েশনগুলো হচ্ছে সেই নেগোসিয়েশনে তারা শেখ হাসিনার পক্ষে অতীত সম্পর্কের কারণে তারা ওকালতি করছেন। আর এখন আপনারা জানেন যে সৌদি আরবের মানে কাতারের যে আমির এবং সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স তিনি এবং আগামীতে সংযুক্ত আরব আমিরাতে যিনি প্রধান ব্যক্তি হতে যাচ্ছেন, এই ত্রয়ী, এই শক্তিটি মূলত এখন মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করছে। তো কাজেই তাদের সঙ্গে যদি তারেক রহমান সাহেবের সম্পর্ক হয়, কিংবা জয়ের সম্পর্ক হয়, আওয়ামী লীগের সম্পর্ক হয়, বিএনপির সম্পর্ক হয়, সেই সম্পর্ক আমেরিকার সম্পর্কের চাইতে অধিক গুরুত্বপূর্ণ, ফ্রুটফুল এবং ইকোনমিক্যালি ভায়াবল। সেই অর্থে কাতারে এই বৈঠক নিয়ে যে কিছু হচ্ছে, মানে একেবারে যে মিথ্যা তাও যেমন বলা যাচ্ছে না, কোনো কিছু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং এটার যে গুরুত্ব আছে এটা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। এখন আসলে সেটা কি হচ্ছে সেটা সময় হলে দেখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।